আজ রাতে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া। বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন তারেক রহমান। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলে ধোঁয়াশা, বেশ কিছু ইস্যুতে দ্বিমত। সংবিধান রাখা না রাখা বা তার সংশোধনী বিষয়ে তারা এ ব্যাপারে কার্যকর ভূমিকা নেবে। ছাত্রদের দ্বারা কার্যকর হবে এমন কোনো বিষয় এটি নয়। অফিসিয়ালি সরকার অথবা ছাত্রদের পক্ষ থেকে ফর্মালি আমাদের সাথে মত বিনিময়, এটা নিয়ে আলাপ আলোচনা, ডিসকাশনটা আলটিমেটলি কিন্তু হয় নাই। 4 দিনের মাথায় ফের ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ। উৎপত্তি স্থল তিব্বতের জিজাং প্রদেশ, নিহত 9। এবং ট্রুডোর পদত্যাগের ঘোষণায় কানাডিয়ানদের উচ্ছ্বাস। শুল্ক ইস্যুতে মেক্সিকোর মতো চাপে পড়ার শঙ্কা। স্বাগত। এখন বাণিজ্যে পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমি ইসরাত মুক্তি। আজ রাতে উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সব ঠিকঠাক থাকলে রাত 10টায় বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তিনি লন্ডন যাবেন। তাকে শুরুতে লন্ডন ক্লিনিকে ভর্তি করানোর কথা রয়েছে। আর দীর্ঘ 7.5 বছর পর দেখা হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে। সিফাত শাহরিয়ারের প্রতিবেদনে বিস্তারিত। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাবেন, যে কারণে কাতার আমির একদিন আগেই ঢাকায় পাঠিয়ে দেন বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স। সব ঠিকঠাক থাকলে মঙ্গলবার রাত 10টায় এই এয়ার অ্যাম্বুলেন্সে করেই লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন বেগম জিয়া। যুক্তরাজ্যে পৌঁছানোর পর সরাসরি তাকে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হবে। কিছুদিন চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার কথা রয়েছে। তার বিদেশ যাত্রা নিয়ে বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে কৌতূহলের কমতি নেই। বিদেশ যাত্রার আগেই বিএনপি স্থায়ী কমিটির সদস্য, কেন্দ্রীয় নেতাসহ সমমনা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বেগম জিয়ার সাথে সাক্ষাৎ করেন। দীর্ঘ 7.5 বছর পর লন্ডনে সাক্ষাতের অপেক্ষায় খালেদা জিয়ার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবার। খালেদা জিয়ার এই সফরে 7 চিকিৎসক সহ লন্ডনে যাবেন 15 জন। দেশে ফেরার পথে উমরা পালন করতে পারেন বেগম জিয়া। সবশেষ তিনি লন্ডনে যান 2017 সালের জুলাই মাসে। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা। দর্শক, আমরা যেমনটি বলছিলাম, উন্নত চিকিৎসার জন্য আজ রাতে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া। তাকে বিদেশে যাওয়ার প্রস্তুতির খবর আমরা আরও জানতে চাই। তা জানাতে গুলশানে চেয়ারপারসনের বাড়ির সামনে থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী শাহাদাত অভ্র। খালেদা জিয়ার বিদেশে যাওয়ার প্রস্তুতির কোনো খবর আছে কিনা আপনার কাছে জানাবেন। এই মুহূর্তে মুক্তি আমি আছি ঠিক বেগম খালেদা জিয়া যেখানটায় থাকেন তার বাসভবনের ঠিক সামনেই। আর এই মুহূর্তে বিএনপির পক্ষ থেকে 2-4 জন নেতাকর্মী কিন্তু আসতে শুরু করেছেন। আপনি জানেন যে এখন প্রায় অনেক সকাল, তিনি যাবেন রাতের বেলা। সেই অনুযায়ী কিন্তু হচ্ছে যেই প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু হচ্ছে আমরা এখানে এসে দেখতে পেয়েছি। মূলত হচ্ছে এখানে যেই পুলিশ সদস্যরা আছেন তাদের কিন্তু হচ্ছে এখানে দেওয়া হয়েছে এবং একই সাথে হচ্ছে যে রাতের 8টায় তার যাওয়ার কথা, এখান থেকে তিনি বের হবেন রাত 8টায়, ঠিক বের হয়েই চলে যাবেন এয়ারপোর্টে। সেখানে তার 9টায় থাকার কথা। সেখান থেকে কিন্তু তিনি হচ্ছে 10টার কাতার আমিরের একটি এয়ার অ্যাম্বুলেন্সে কিন্তু তার চলে যাওয়ার কথা লন্ডনে। সেখানে কিন্তু তিনি যাচ্ছেন দীর্ঘ 7.5 বছর পর। সেই 2017 সালে শেষ তিনি হচ্ছে লন্ডনে গিয়েছিলেন এবং তিনি তার বড় সন্তান তারেক জিয়া, তার সাথে কিন্তু শেষবার দেখা করেছিলেন ঠিক 7.5 বছর আগে। এর পরবর্তীতে কিন্তু হচ্ছে তাকে নিয়ে যাওয়া হবে লন্ডন ক্লিনিক হাসপাতাল যেটি আছে সেখানে গিয়ে কিন্তু হচ্ছে তার চিকিৎসা নেওয়া হবে। এর পরবর্তীতে কিন্তু তাকে নিয়ে যাওয়া হবে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে। আর এখানে এসে আমরা যা দেখতে পেয়েছি, এখান থেকে বলা হচ্ছে যে তাকে
নিরাপত্তা যতখানি প্রয়োজন সব ধরনের নিরাপত্তা কিন্তু এখানে রাখা হয়েছে। সব ধরনের নিরাপত্তা রেখে কিন্তু এখান থেকে 8টা বাজে বের হয়ে ঠিক 9টার মধ্যেই চলে যাবেন এয়ারপোর্টে। সেখান থেকেই কিন্তু তাকে যেই এয়ার অ্যাম্বুলেন্সটি আছে সেই এয়ার অ্যাম্বুলেন্স কিন্তু নিয়ে যাবে। এবং আপনারা জানেন যে তার সম্মানেই মূলত এই এয়ার অ্যাম্বুলেন্সটি কাতারের আমির কিন্তু বাংলাদেশে একদিন আগে গতকাল রাত 8টা বাজে কিন্তু পাঠিয়ে দিয়েছিলেন। এবং নেতাকর্মীদের কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে তারা যেন কোনো ধরনের বিশৃঙ্খলা না করে বরঞ্চ তাকে বেগম খালেদা জিয়াকে সম্মান দেখিয়ে কেবলমাত্র ফুটপাতে দাঁড়িয়ে তাকে বিদায় জানান। এই ছিল বিদায়ের বেগম খালেদা জিয়াকে বাংলাদেশ থেকে বিদায়ের শেষ প্রস্তুতি। মুক্তি। শাহাদাত অভ্র আমাদের সঙ্গে যুক্ত ছিলেন গুলশান থেকে। অন্তর্বর্তী সরকার গণ অভ্যুত্থানের সকল পক্ষকে নিয়ে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেওয়ার কথা থাকলেও এ নিয়ে ধোঁয়াশায় রাজনৈতিক দলগুলো। বড় দুটি রাজনৈতিক দল বিএনপি ও জামায়াত বলছে এখনো আনুষ্ঠানিকভাবে তাদের সঙ্গে যোগাযোগ করেনি অন্তর্বর্তী সরকার। ঘোষণাপত্রের কিছু বিষয় নিয়ে অস্পষ্টতা যেমন রয়েছে তেমনি সামনে আসা বেশ কিছু বিষয় রয়েছে দ্বিমত। আরো জানাবেন জাওয়াদ মাহমুদ। সহস্রাধিক প্রাণের বিনিময়ে নতুন করে স্বপ্ন বুনছে লাল সবুজের বাংলাদেশ। ভারতীয় আধিপত্যবাদ ও স্বৈরশাসকের কবল থেকে মুক্তির মিছিলে যারা পা মিলিয়েছিল সেই বিপ্লবীরা আবারও রাজপথে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে। 5 আগস্ট হাসিনার পলায়নের মধ্য দিয়ে মূর্ত হয়ে ওঠা যে আকাঙ্ক্ষার জানান ছাত্র জনতা সেদিন দিতে পারেনি তা ঘোষণার জন্য 31 ডিসেম্বরকে বেছে নিলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয় অভ্যুত্থানের সকল পক্ষকে সাথে নিয়ে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেবে অন্তর্বর্তী সরকার। সর্বসম্মতিক্রমে এই ঘোষণাপত্র প্রস্তুত করা হবে এবং জাতির সামনে উপস্থাপন করা হবে। এরপরেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটি থেকে আলটিমেটাম আসে 15 দিনের মধ্যে দিতে হবে ঘোষণাপত্র। 15 জানুয়ারির মধ্যে আমাদের এই জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র জারি করতে হবে। কিন্তু সপ্তাহ পার হলেও অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে দাবি করছে দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি। দলটির শীর্ষ পর্যায়ের এই নীতি নির্ধারক বলছেন জুলাইয়ের ঘোষণাপত্র নিয়ে যেমন অস্পষ্টতা আছে তেমনি যে দু একটি বিষয় প্রকাশ্যে এসেছে তা নিয়েও রয়েছে দ্বিমত। সংবিধান রাখা না রাখা বা তার সংশোধনী বিষয়ে তারা এ ব্যাপারে কার্যকর ভূমিকা নেবে। এটি ছাত্রদের ছাত্রদের দ্বারা কার্যকর হবে এমন কোনো বিষয় এটি নয়। যোগাযোগ বলতে যেমন বোঝা যায় মতামত চাওয়া বা সিরিয়াসলি বৈঠক করা এমন কিছু ঘটেনি। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেলও জানালেন এখনও তাদের সাথে সরকারের পক্ষ থেকে যোগাযোগ করা হয়নি। এ নিয়ে তার দলের অবস্থান জানতে চাইলে বিষয়বস্তু না জেনে মন্তব্য করতে রাজি হননি তিনি। অফিসিয়ালি সরকার অথবা ছাত্রদের পক্ষ থেকে ফর্মালি আমাদের সাথে মত বিনিময় এটা নিয়ে আলাপ আলোচনা ডিসকাশনটা আলটিমেটলি কিন্তু হয় নাই। আসলে সেখানে কি থাকছে আর কি থাকছে না, কি পরিবর্তন হচ্ছে, কি নতুন ঢুকছে, এগুলো না জেনে মন্তব্যটা জামাত ইসলামের মতো দায়িত্বশীল সংগঠন আগাম কোনো মন্তব্য করাটা আমরা সমীচীন মনে করি না। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়নি বলেই এই ঘোষণাপত্রের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় সকল পক্ষকে সুচিন্তিতভাবে এগুনোর পরামর্শ তাদের। মুক্তিযুদ্ধের সময় যে ঘোষণা হয়েছিল সেই ঘোষণাটা অনুযায়ী দেশটা চলেনি, সেই জন্য আমাদের নতুন করে আবার অভ্যুত্থান করতে হলো এবং ঘোষণা দিতে হলো। এই জন্য এটা জরুরি। তাতে জাস্টিফিকেশন লাগবে না, একটা রেশনাল যেটাকে বলি আমরা। ছাত্র নেতারা রক্ত দিয়েছে তখন তারা নিশ্চয়ই খুবই দায়িত্বশীল হবে। আবার রাজনৈতিক নেতারা যতই ক্ষমতার কাছাকাছি অবস্থান করতে চায় তো তারাও একটি যৌক্তিক অবস্থানে পৌঁছবে। অন্তর্বর্তী সরকার যত দ্রুত রাজনৈতিক দল ও ছাত্রদের সঙ্গে সমন্বয় করে ঘোষণাপত্র জাতির সামনে আনতে পারবে ততই জাতীয় ঐক্যের পথ মসৃণ হবে বলে মনে করেন বিশ্লেষকরা। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা।
চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতে 7.1 মাত্রার ভূমিকম্পে 9 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। চীনের বিভিন্ন গণমাধ্যম এই ভূকম্পনের মাত্রা 6.8 বললেও যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে বলছে এই ভূকম্পনের মাত্রা রিক্টার স্কেলে 7.1। নেপাল চীন সীমান্তে তিব্বতের জিজাং প্রদেশে এই ভূকম্পনের উৎপত্তিস্থল। ভূমিকম্পে সেখানে ভবন ধসের খবর পাওয়া গেছে। শক্তিশালী ভূকম্পন অনুভূত হয়েছে নেপালে, ভূমিকম্প হয়েছে ভারত আর বাংলাদেশেও। বড় ভূকম্পনের পর চীনের তিব্বত আর নেপালে বেশ কয়েকটি আফটার শকও অনুভূত হয়। রাজধানীর পুরানা পল্টনের একটি ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। ভবনের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী দেবরাজ দেব। আমরা বিস্তারিত জানতে যুক্ত হয়েছি তার সাথে। দেবরাজ, ভবনের কয়তলে আগুন লেগেছে এবং আগুন কি নিয়ন্ত্রণে এসেছে কিনা বিস্তারিত জানাবেন। হ্যাঁ মুক্তি, আমরা এই মুহূর্তে আছি পুরানা পল্টনে। আপনি বলছিলেন যে এখানে কি একটি ভবনে আসলে আগুন ধরেছে। এখানে যে মানিকগঞ্জ হাউজিং রয়েছে সেটির ভেতরে একটি ল চেম্বারে মূলত আগুন ধরেছে। 4তলা ভবনের দোতলাতেই এই আগুনের সূত্রপাত হয়েছে। আমরা 9টা 17 নাগাদ কিন্তু এই আগুন লেগেছে। আপনি বলছিলেন যে 5টি ইউনিট, তবে সেটি কিন্তু এখন বেড়ে 6টি ইউনিটে দাঁড়িয়েছে। 6টি ইউনিট কাজ করছে। আমি যদি একটু দেখাই, এখনো ফায়ার সার্ভিসের যারা কর্মীরা রয়েছেন তারা কিন্তু কাজ করছে। এখানে যে ভবনের যে কাচের যে জানালাগুলো রয়েছে সেগুলো কিন্তু ভেঙে সেখান থেকে আসলে আপনার ধোঁয়া বের করে দেওয়ার চেষ্টা করছে এবং আপনার পানির মাধ্যমে কিন্তু সেই আগুন নিবারণের চেষ্টা করছে। আমরা দেখতে পেয়েছি যে বেশ কিছু ফায়ার সার্ভিসের কর্মী যারা রয়েছে এখানে তারা কিন্তু এই ধোঁয়ার কারণে দুজন ফায়ার সার্ভিস কর্মীকে আমরা অসুস্থ হয়ে যেতে দেখেছি। এবং সেই সাথে যদি আমি বলি যে এই জায়গাটা একদমই আসলে খুবই ছোট গলির ভেতরে এই ভবনটি এবং সেখানে কিন্তু আগুনের সূত্রপাত হওয়ার কারণে প্রথমে কিন্তু এখন আপনি জানেন যে অফিস টাইম, যার কারণে কিন্তু এই যে পুরানো পল্টন অর্থাৎ এই প্রেস ক্লাবের পরবর্তী যে অংশটি, এই অংশটিতে কিন্তু প্রচুর যানজট লেগে থাকে। সেই ক্ষেত্রেও কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা খুব দ্রুতই এই ঘটনাস্থলে এসে পৌঁছেছে। এখনো আগুনের সূত্রপাত যে আসলে কোথা থেকে ঘটেছে সেটি কিন্তু এখনো ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু আমাদের জানাতে পারেনি ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। তবে তারা একটা ধারণা দিয়েছে হয়তোবা বৈদ্যুতিক গোলযোগের কারণে সেই দুর্ঘটনা আসলে আগুনের সূত্রপাত হতে পারে। তো এই যেহেতু আজকে আপনার অফিস সময়, এখানে কিন্তু একটি ল ফার্ম রয়েছে, আমরা এমনটাই জানতে পেরেছি এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর আসলে ধোঁয়া বের হচ্ছে। আমরা হয়তো ভেতরে ঢুকতে চেষ্টা করতে পারি কিন্তু সেই ক্ষেত্রে আসলে ফায়ার সার্ভিসের যারা কর্মকর্তারা রয়েছেন তারা আসলে আমাদের সেখানে এখন পর্যন্ত ঢোকার কোনো রকম আসলে অনুমতি দেয়নি। তো ফায়ার সার্ভিসের 6টি ইউনিট কাজ করছে বলছিলাম মুক্তি। হয়তো দ্রুতই এই আগুন নিয়ন্ত্রণে চলে আসবে, কারণ আগুনের বেগ আসলে ততটা নয়। তো মুক্তি, আমার কাছে পুরানা পল্টন থেকে এই ছিল সর্বশেষ আগুনের তথ্য। রাজধানীর পুরানা পল্টন থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন দেবরাজ দেব। দেশে ফিরলেন ভারতের কারাগার থেকে মুক্তি পাওয়া 90 বাংলাদেশি জেলে ও নাবিক। গতকাল দুপুরে বঙ্গোপসাগরের খুলনায় হিরন পয়েন্টে তাদের ফিরিয়ে দেয় ভারতীয় কোস্টগার্ড। সকালে তারা পতেঙ্গায় পৌঁছান। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রামের পতেঙ্গা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ফয়সাল করিম। ফয়সাল, বাংলাদেশি নাবিকদের কেন আটকে রাখা হয়েছিল এ বিষয়ে বিস্তারিত জানাবেন এবং মুক্তি পাওয়ার পর তারা কি বলছেন? হ্যাঁ, কেউ মুক্তি পেয়েছেন 1.5 মাস পরে, আবার কেউ 3 মাস পরে, অর্থাৎ প্রায় 1.5 থেকে 3 মাসের একটি ব্যবধানে তারা দেশে ফিরেছেন এবং অনেক উৎকণ্ঠা উদ্বেগের পর তারা শেষ পর্যন্ত বাংলাদেশে এসেছেন। তাদের অনেকের মুখে এখনও দুশ্চিন্তার ছাপ আছে, উদ্বেগের ছাপ আছে এবং অনেকের চোখে মুখে এখন পরিবারের কাছে যে ফিরে আসা বা বাংলাদেশে ফিরে আসার যে আনন্দ, সে আনন্দ দেখা যাচ্ছে। তো আমরা দেখছি যে আজকে সকালে তাদের এখানে কোস্টগার্ডের যে বেস ক্যাম্প আছে, কোস্টগার্ডের যেই জেটি আছে চট্টগ্রামের পতেঙ্গায়, সেখানে নিয়ে আসা হয়েছে এবং এখন এই 90 জন যারা নাবিক এবং জেলে আছেন তাদেরকে কিছুক্ষণ পরে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করবে পরিবার এবং মালিক পক্ষের কাছে।
কোস্টগার্ড সদস্যরা আমাদের জানিয়েছেন, এবং আমরা তাদের সাথে কথা বলে যেটি বুঝেছি যে আসলে তারা প্রত্যেকেই এমনটি বলছেন যে আসলে অনেকটা ভুলক্রমে তারা ভারতের যেই সীমানা আছে, সমুদ্র সীমানা, সেখানে প্রবেশ করেছিলেন, এবং তারা আসলে ঢেউয়ের কারণে, প্রবল ঢেউয়ের কারণে তারা ভারতীয় সীমানায় প্রবেশ করেছিলেন ভুলক্রমে, এবং সেখান থেকেই তাদেরকে ভারতীয় যে বাহিনী তাদের আটক করে নিয়ে যাওয়া হয়, এবং এদের মধ্যে 90 জন নাবিকের মধ্যে 78 জন নাবিককে গত ডিসেম্বরের 8 তারিখ এবং 12 জন নাবিককে ধরা হয় গত সেপ্টেম্বরে, অর্থাৎ যেই নাবিক এটা সেপ্টেম্বর আটক হয়েছিলেন তারা 3 মাস পরে ফিরেছেন, এবং তারা আসলে অনেকেই বুঝতে পারছিলেন না যে আসলে কত দ্রুত এই যে প্রক্রিয়া, অর্থাৎ দেশে ফেরার যে প্রক্রিয়া, সেটি কত দ্রুত হয় বা সেটি আসলে কার্যকরভাবে হয় কিনা, সেসব নিয়ে তারা দুশ্চিন্তা ছিলেন। পরিবারের সাথে অনেকে যোগাযোগ করতে পারেননি এবং নানা ধরনের দুশ্চিন্তা তাদের মধ্যে ছিল। তবে তারা প্রত্যেকেই যেটি জানিয়েছেন যে তাদেরকে সেখানে কোনো ধরনের কষ্টে রাখা হয়নি বা খাওয়ার দাওয়ারের কোনো সমস্যা হয়নি, এবং এই 78 জন নাবিককে উড়িষ্যার একটি দ্বীপে রাখা হয়েছিল, সেখানে তাদের যেই জাহাজ ছিল, ফিশিং ট্রলার, সেখানে তারা অবস্থান করছিলেন, এবং মূলত তাদেরকে আটক করে নিয়ে যাওয়ার পরে আদালতের মাধ্যমে তাদেরকে আটকে রাখা হয় আদালতের ইয়েতে। তবে মালিক পক্ষের লোকজনের সাথে কথা বলেছে, তারাও এটি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন, এবং তারা বলছেন যে আসলে এই যে ভুলক্রমে সমুদ্রের সীমানায়, ভারতীয় সমুদ্র সীমানায় প্রবেশ করা, সেটি আসলে এক ধরনের কোনো অনিচ্ছাকৃত ভুল, এবং তারা আসলে এইসব ভুলের ব্যাপারে আরও সচেতন হওয়ার জন্য নাবিকদেরকে আহ্বান জানাবেন, জেলেদেরকে আহ্বান জানাবেন, এবং এই বিষয়ে তাদেরকে আরও প্রশিক্ষণ দেবেন বলে জানিয়েছেন। এবং তারা আসলে প্রত্যেকেই খুশি, এবং এই আসলে আজকে যে প্রত্যাবাসন, সেটি কিন্তু দুই দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়নের ভূমিকা রাখবে বলে মনে করছেন এখানকার যারা মালিক পক্ষের লোকজন আছেন। এবং বাংলাদেশের কোস্টগার্ডের পক্ষ থেকেও ভারতের 6টি ফিশিং ট্রলার এবং 95 জেলেকে কিন্তু এই প্রত্যাবাসন প্রক্রিয়ার মাধ্যমে ফিরে দেওয়া হয়েছে। মুক্তি। ফয়সাল করিম আমাদের সঙ্গে যুক্ত ছিলেন চট্টগ্রামের পতেঙ্গা থেকে। নতুন বছরে আসার খবর নেই সিলেটের পর্যটনে। অন্যবারের চেয়ে এবার পর্যটক কম থাকায় বিপুল লোকসানে পর্যটন খাত। ব্যবসায়ীদের দাবি, পর্যটন নিয়ে দায়িত্বশীলদের খামখেয়ালিতে পিছিয়ে পড়ছে পর্যটন ব্যবসা, যার নেতিবাচক প্রভাব পড়ছে আঞ্চলিক অর্থনীতিতেও। গুলজার আহমেদের প্রতিবেদন, ছবি তুলেছেন অনিল পাল। পর্যটকদের আকৃষ্ট করতে যেসব উপাদান দরকার তার সবই আছে সিলেটে। অপার সৌন্দর্যের মিশেলে গড়ে ওঠা সিলেট যেন বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের শিল্পীর তুলির দৃষ্টিনন্দন এক ক্যাম্পাস। মেঘ পাহাড়ের আলিঙ্গন, নীল জলরাশি কিংবা চা বাগানের সবুজ সমারোহ, সেই সাথে দেশের একমাত্র জলারবন রাতারগুল কিংবা ভারত সীমান্ত লাগোয়া জাফলং, বিছানাকান্দি সবসময় পর্যটকদের কাছে পছন্দের শীর্ষে। কিন্তু বিগত সময়ের অব্যবস্থাপনায় ধারাবাহিকভাবে পর্যটক কমেছে সিলেটে। এবারও তার ব্যতিক্রম নয়, যার ফলে পর্যটন ব্যবসা নিয়ে শঙ্কায় ব্যবসায়ীরা। সিলেট জেলার জাফলং, বিছানাকান্দি, সাদা পাথর এলাকায় পর্যটন নির্ভর ব্যবসায়ী আছেন অন্তত 5000। ভরা মৌসুমে পর্যটক আশানুরূপ না হওয়ায় তাদের বেচা বিক্রিতেও পড়েছে ভাটা। ডিসেম্বর জানুয়ারিতে যেভাবে পর্যটক আসার কথা, এই বছর আমাদের এই আশানুরূপ যে পর্যটক এই স্পটে আসে নাই। বর্তমানে ভাই ব্যবসার পরিস্থিতি খুব খারাপ, পর্যটক একদম কম আসতেছে। শনি দুদিন বেশি থাকে পর্যটক, এই তো কদিন থেকে এই মাস থেকে দেখা যায় পর্যটক খুবই কম। সিলেটের সাদা পাথর হোটেল অ্যান্ড রিসোর্টের ব্যবস্থাপক জুয়েল মিয়া বলছিলেন, 3 বছরে তার হোটেলে পর্যটকদের যে উপস্থিতি থাকতো, এবার সে হার কমেছে 30%-এরও বেশি। ছুটির দিনেও খালি থাকছে হোটেলের কক্ষ। গত বছর নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে যথেষ্ট পরিমাণ বুকিং ছিল কিংবা অগ্রিম বুকিংও ছিল। এই বছরের তুলনায় অনেকটা কম। মূলত পর্যটকের উপর নির্ভর করে চলা, সেক্ষেত্রে আর্থিক অনেকটা সমস্যার সম্মুখীন হতে হয়। ব্যবসায়ীরা বলছেন, কয়েক মাস ধরে পর্যটক কম থাকায় প্রতিনিয়তই আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। এতে ব্যবসা টিকিয়ে রাখতে হিমশিম অবস্থা ব্যবসায়ীদের। পর্যটন তো ছোট একটি ব্যাপার না, বিশাল একটি বড় ব্যাপার। প্রত্যেকটি খাতে আমার মনে হয় যে এই আগামী যে 2টি মাস আমরা খুব একটা আলোর মুখ দেখছি না। পর্যটন যে মন্ত্রণালয়, এটাকে বিমানের সাথে ইনক্লুড করাতে পর্যটন শিল্পকে তারা এগোতে পারছে না, পাশাপাশি বিমানকেও এগোতে পারছে না। এটা আমার মনে হয়, আমি আগেও বলেছি যে পর্যটন শিল্পটাকে, পর্যটন মন্ত্রণালয়কে আলাদা করা উচিত।
যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন সহ পর্যটন নিয়ে কোনো বিশেষ পরিকল্পনা না থাকায় প্রতিনিয়তই কমছে সিলেটের জৌলুস। এতে সিলেট অঞ্চলে পর্যটন ব্যবসায় দেশি বিদেশি হাজার কোটি টাকার বিনিয়োগ নিয়ে চিন্তিত তারা। যে পরিমাণ পর্যটক আসার কথা, সেই পরিমাণ পর্যটক না আসাতে আমরা মনে করতেছি যে ইনভেস্টও মানুষ বিমুখ হয়ে যাচ্ছে। তো পাশাপাশি যদি পর্যটন শিল্পের বিকাশ ঘটাতে হয় তাহলে পর্যটন মন্ত্রণালয়ের যে কিছু কিছু কাজ আছে এগুলাকে আরও গতিশীল করতে হবে। সিলেটে যদি পর্যটকরা না আসে তাইলে এই ইন্ডাস্ট্রিগুলো কীভাবে বাঁচতে হলে তাদেরকে পর্যটক আনতে হবে। পর্যটককে আকৃষ্ট করতে হলে প্রথম দুইটা জিনিস লাগবে, একটা হইল অবকাঠামোগত উন্নয়ন, আর একটা হইল তার সিকিউরিটির ব্যবস্থা করা। বিগত এক দশকে সিলেটের পর্যটন নিয়ে নানান পরিকল্পনা হয়েছে, কিন্তু পরিকল্পনা কিংবা মহাপরিকল্পনা তার কোনো কিছুই এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি। তাই পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মতামত শুধুমাত্র পরিকল্পনার মধ্যেই সীমাবদ্ধ থেকে নয়, বরং অবকাঠামোগত উন্নয়ন সহ সিলেটকে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের পর্যটকদের কাছে পরিচিত করে তুলতে পারলে এই অঞ্চলে পর্যটন ব্যবসায় আমূল পরিবর্তন আসবে। গুলজার আহমেদ, এখন ভোলাগঞ্জ, সিলেট। ঝালকাঠিতে বেড়েছে চাল ও খোলা সয়াবিন তেলের দাম। সপ্তাহ ব্যবধানে অধিকাংশ চালের দাম বেড়েছে কেজিতে 3 থেকে 7 টাকা। এ বিষয়ে আরো জানাতে ঝালকাঠির বড় বাজার থেকে যুক্ত হয়েছেন আলামিন তালুকদার। আলামিন, চালের দাম বৃদ্ধির বিষয়ে বিক্রেতারা কি বলছেন? একই সঙ্গে খোলা সয়াবিন তেলের দামও তো আগের তুলনায় বেড়েছে, কত টাকা বেড়েছে একটু বিস্তারিত জানাবেন। ধন্যবাদ মুক্তি। আপনি আসলে জানেন যে বর্তমানে আমনের ভরা মৌসুম চলছে, কিন্তু এরপরও দুর্ভাগ্যজনকভাবে চালের দাম, অধিকাংশ চালের দামই বাজারে বাড়তি দামে বিক্রি হচ্ছে। আমি ক্রেতা বিক্রেতা উভয়ের সাথেই কথা বলেছি। বিক্রেতারা জানিয়েছেন ঝালকাঠির বাজারে বা ঝালকাঠিতে যে পরিমাণ চালের চাহিদা রয়েছে, এর কিন্তু সিংহভাগ চাল আসে উত্তরবঙ্গ থেকে, নওগাঁ, রংপুর সহ অন্যান্য উত্তরবঙ্গের যেসব জেলা রয়েছে সেখান থেকে আসে। তো সেসব জায়গা থেকে কিন্তু চালের সরবরাহ কিছুটা এখন কম আসছে, এই কারণেই বাজারে চালের দাম বেড়েছে। আর বিক্রেতারা বলছেন আসলে তারা এলসি খুলতে না পারার কারণে কিন্তু বিদেশ থেকে চাল আমদানি করতে পারছেন না। এবং এবছর আপনি জানেন যে গেল বছর অতিবৃষ্টির কারণে আমনের উৎপাদন বাধাগ্রস্ত হয়েছে, এই কারণে কিন্তু মোটা চাল বাড়তি দামে বিক্রি হচ্ছে, এমনটাই বলছেন। আর ক্রেতারা আসলে এই হঠাৎ করে চালের দাম বেড়ে যাওয়ায় তারা অস্বস্তিতে পড়েছেন, তারা এমনটাই বলছেন। তো আজকের বাজারে আসলে মোটা চাল বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকা কেজি দরে, আর মাঝারি ধরনের যে চাল রয়েছে সে সমস্ত চাল বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকা। অর্থাৎ এক সপ্তাহ আগেও কিন্তু এই চাল 5 থেকে 10 টাকা কম দামে কিনতে পাওয়া যেত। আর চিকন চাল যেটি মিনিকেট, এই মিনিকেট চাল 25 কেজির বস্তার কথা যদি বলি, 25 কেজির এক বস্তা চাল গত সপ্তাহে বিক্রি হয়েছে 1750 টাকা। আজকে কিন্তু সেই চাল 1850 টাকা দরে বিক্রি হচ্ছে। সেই হিসেবে 1 কেজি চালের দাম পড়ছে 74 টাকা পাইকারি, এবং খুচরা বাজারে কিন্তু এই চাল বিক্রি হচ্ছে 80 থেকে 85 টাকা দরে। তবে ঝালকাঠির কথা যদি বলি, এখানে আমন ধানের যে উৎপাদন সেটি এখনো পুরোপুরি চলছে। আর কিছুদিন পর হয়তোবা আমন ধান বাজারে, আমন ধানের চাল আসলে এই চালের দাম অনেকটা কমবে। আর এর পাশাপাশি কিন্তু খোলা সয়াবিন তেলও গেল সপ্তাহের তুলনায় 5 থেকে 10 টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে। আজকের বাজারে খোলা সয়াবিন বিক্রি হচ্ছে 175 টাকা লিটার, এবং সুপার জাতীয় যে তেল রয়েছে সে তেল বিক্রি হচ্ছে 165 টাকা লিটার, যা গত সপ্তাহের থেকে 5 থেকে 10 টাকা বেশি। মুক্তি, ঝালকাঠি থেকে আমার কাছে এই ছিল চাল ও তেল বাজার পরিস্থিতির সবশেষ। আলামিন তালুকদার যুক্ত ছিলেন ঝালকাঠি থেকে। কুমিল্লার কান্দিরপাড়া সহ বেশিরভাগ এলাকায় তৈরি হয়েছে তীব্র গ্যাস সংকট, যাতে বাসা বাড়িতে রান্না করতে তৈরি হয়েছে ভোগান্তি। একই সঙ্গে শিল্প কারখানায় পড়ছে নেতিবাচক প্রভাব। এ বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে কান্দিরপাড় থেকে যুক্ত হয়েছেন মাসুদ আলম। মাসুদ, হঠাৎ করে গ্যাস সংকটের কারণ কি এবং এই সংকট সমাধানের কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা জানাবেন। মুক্তি, এখন যে অবস্থা কুমিল্লা সহ এর আশপাশের জেলাগুলোতে, বিশেষ করে কুমিল্লা ভাকরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের প্রায় 6 জেলাতেই পুরো জোনে কিন্তু একই অবস্থা। তবে ব্যাপক আকার ধারণ করেছে কুমিল্লা জেলাতে, বিশেষ করে কুমিল্লা শহরের বাসাবাড়িগুলোতে এবং শিল্প কারখানাগুলোতে গ্যাসের চরম সংকট রয়েছে গ্যাসের। আমরা দেখেছি যে যারা ভোক্তা রয়েছেন, বাসাবাড়ির গৃহিণী যারা রয়েছেন, তারা কিন্তু সকাল 7টা থেকে
আর 10টা পর্যন্ত কোনো গ্যাসে পাচ্ছেন না, এবং রান্না বান্না যখন মানুষের চাহিদাটা থাকে এই সময়টায় আর কি, বিশেষ করে সকালবেলায়। একই সঙ্গে দুপুরের 10টা থেকে 11টার পরে কিছুটা চাপ বাড়লেও আবারও 4টা থেকে সন্ধ্যা 7টা 8টা পর্যন্ত, রাত 8টা পর্যন্ত কিন্তু আবারও একই অবস্থা তৈরি হয়। বিশেষ করে মানুষের চাহিদা যখন থাকে তখনই কিন্তু গ্যাসের তীব্র সংকট দেখা দেয় কুমিল্লাতে। আমরা এই বিষয় নিয়ে আসলে কথা বলেছিলাম বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের বিক্রয় এবং বিপণন কর্মকর্তার সঙ্গে। তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে শীত আসলেই মূলত এই সংকটটা তৈরি হচ্ছে, কিন্তু অন্য বছরের অন্য সময় কিন্তু এই সমস্যাটা পড়েন না মানুষ। তারা বলছেন যে পরিমাণ চাহিদা এখন রয়েছে কুমিল্লাতে প্রায় 20,000 গ্রাহক রয়েছেন, সে সঙ্গে শিল্প কারখানা রয়েছে এবং বিভিন্ন ফিলিং স্টেশনগুলো রয়েছে। তো সব মিলিয়ে প্রায় 20,000-এর বেশি গ্রাহকের যে পরিমাণ তারা গ্যাস সরবরাহ করেন, সেই সরবরাহকৃত যে গ্যাস সরবরাহ হয়, সেই সরবরাহের জন্য যে পরিমাণ যে মানের আসলে পাইপ রয়েছে, গ্যাস পাইপ সংযোগ রয়েছে, সেটা একবারে কম। কারণ হচ্ছে 30 বছর আগে যে পাইপ লাইনের মাধ্যমে তারা গ্যাস সরবরাহ করেছেন সেটি হচ্ছে 70 PS-এর, কিন্তু বর্তমানে প্রয়োজন হচ্ছে 150 থেকে 200 PS-এর পাইপলাইন, যাতে করে এখন যে পরিমাণ চাহিদা রয়েছে সেই পরিমাণে ওই যে ছোট চিকন পাইপলাইনের মাধ্যমে গ্যাসটা আসলে স্বাভাবিকভাবে সরবরাহ হতে না পারার কারণে তারা বলছেন যে এই সংকটটা তৈরি হচ্ছে। তো মুক্তি ছিল কুমিল্লা থেকে সবশেষ। মাসুদ আলম আমাদের সঙ্গে যুক্ত ছিলেন কুমিল্লার কান্দিরপাড়া থেকে। শেরপুরে শুরু হয়েছে দিনব্যাপী পিঠা উৎসব, যেখানে সকাল থেকেই ভিড় জমিয়েছেন পিঠা প্রেমীরা। এ নিয়ে আরো জানাতে জেলা শহরের শাহিন ক্যাডেট স্কুল থেকে যুক্ত হয়েছেন জাহিদুল খান সৌরভ। জাহিদ, পিঠা উৎসবকে ঘিরে মানুষের ভিড় কেমন দেখছেন এবং কি ধরনের পিঠা রয়েছে উৎসবে জানাবেন। মুক্তি, শীতকাল মানে কিন্তু একসময় ছিল পিঠা পুলির উৎসব, কিন্তু আধুনিক জীবনযাপন থেকে কিন্তু মানুষ ব্যস্ত হয়, কিন্তু এই পিঠা উৎসব বাড়িতে কিন্তু এখন হয় না। মূলত নতুন প্রজন্মের শিক্ষার্থীদের এই নতুন ইতিহাস, ঐতিহ্য, বাঙালি এবং পিঠা সম্পর্কে জানাতে দিতে কিন্তু শাইন ক্যাডেট স্কুল প্রতি বছরও এই পিঠা উৎসবের আয়োজন করে। এবারও এই পিঠা উৎসবের ব্যতিক্রম হয়নি। আমরা দেখেছি যে সকাল 8টা থেকে শুরু করে এখন পর্যন্ত কিন্তু প্রায় 9টি স্টলে 150 রকমের বাহারি রঙের বিভিন্ন ডিজাইনের পিঠা কিন্তু পিঠা প্রেমী মানুষরা কিন্তু এখানে রেখেছেন। তো আমরা দেখেছি প্রতিটি স্টলে উৎসব পরে এখন পর্যন্ত ভিড় রয়েছে, ক্রেতা এবং বিক্রেতাদের হাক ডাকে মুখ রয়েছে প্রতিটি স্টল। তো পিঠা এবার আমরা দেখেছি যে হারিয়ে যাওয়া অনেক পিঠা রয়েছে, বা বাঙালির যে ইতিহাস ঐতিহ্য বহন করতো সেগুলোর মধ্যে হচ্ছে ভাপা পিঠা, চিতই পিঠা, তারপর হচ্ছে মেরা পিঠা, ইলিশ পিঠা, তারপর হচ্ছে তেজপাতা পিঠা, ফুল পিঠা, বাহারি রঙের বাহারি নামের পিঠা রয়েছে। তো আমরা প্রতিটি স্টল ঘুরে দেখেছি সকাল থেকে। তো এখানে যারা আয়োজক রয়েছে তারা হচ্ছে এই স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং স্কুলের শিক্ষার্থী এবং অভিভাবক বিন্দু, তারাই মূলত ক্রেতা এবং বিক্রেতা। তো প্রতিটি স্টলে আমরা দেখেছি যে 20 থেকে শুরু করে 50 টাকা দামের পিঠা রয়েছে, এবং প্রতিটি স্টলেই আয়োজকরা বলছেন যে 10 থেকে 15,000 টাকার মতো তারা বিক্রি করতে পারবেন। তো আয়োজকরা বলছেন যে সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত তাদের এই পিঠা উৎসব চলবে। তো আমরা বেশ কয়েকজন শিক্ষার্থীদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে মুক্তি জানিয়েছেন যে তারা নতুন প্রজন্ম অনেক পিঠা সম্পর্কে তারা জানেন না, এবং বাড়িতে তাদের পিঠা উৎসব না হওয়ার কারণে তারা মূলত প্রতি বছর কিন্তু মুখিয়ে থাকেন এই স্কুলের পিঠা উৎসবের প্রতি। তো এইখানে যারা এই স্কুলের যারা আয়োজক রয়েছেন এবং শিক্ষক মন্ডলী রয়েছেন তারা বলছেন যে নতুন প্রজন্মের অনেক যারা শিশু রয়েছেন তারা কিন্তু বাড়িতে পিঠাপুলি খেতে অভ্যস্ত না, কিন্তু প্রতি বছর যখন এই উৎসবটা শুরু হয় তারা কিন্তু মুখিয়ে থাকেন যে এখান থেকে তারা পিঠা কিনে নিয়ে যাবেন, পিঠা খাবেন এবং পিঠার নাম সম্পর্কে জানবেন। তো এখন পর্যন্ত আমরা দেখেছি প্রত্যেক স্টলে কিন্তু উপচে পড়া ভিড়, অনেকে নিজেরা খাচ্ছেন, স্বাদ নিচ্ছেন, নাম জানছেন এবং নিয়ে যাওয়ার এবং পরিবারের অন্য সদস্য যারা রয়েছেন তাদের জন্য কিনে নিয়ে যাচ্ছেন। তো আয়োজকরা বলছেন যে সব মিলে প্রায় 1 থেকে 1.5 লাখ টাকার পিঠা বিক্রি হবে। তো মুক্তি, এই ছিল শেরপুরের পিঠা উৎসব সম্পর্কে আমার কাছে সর্বশেষ তথ্য। জাহিদুল খান সৌরভ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন শেরপুর থেকে। হাওরের পানি নামায় তীব্র শীত উপেক্ষা করে শুরু হয়েছে বোরোর আবাদ। ইতিমধ্যে সুনামগঞ্জের 137টি হাওরে মাঠ প্রস্তুত ও বোরো চারা রোপণে ব্যস্ত প্রায় 10 লাখ কৃষক। আবহাওয়া অনুকূলে থাকলে চলতি বছর 4.5 কোটি টাকার ধান ঘরে তোলার আশা তাদের। লিপসন আহমেদের প্রতিবেদনে বিস্তারিত। পৌষের হিমেল হাওয়ার মাঝেই সুনামগঞ্জে বোরো চারা রোপণে ব্যস্ততা কৃষকের। পৌষ মাঘ 2 মাস বোরোর চারা রোপণে দিনভর চলে কর্মযজ্ঞ। মৌসুম চলায় কেউ বীজ রোপণের জন্য জমি প্রস্তুত করছেন, কেউ বা প্রস্তুত করা জমিতে চারা রোপণ করছেন।
চলতি বছর এই জেলার হাওরের প্রায় 10 লাখ কৃষক 2,23,000 হেক্টরের বেশি জমিতে বোরোর আবাদ করছেন। আবহাওয়া ভালো থাকলে এবার 9,18,000 টন চাল উৎপাদিত হবে, যেখান থেকে অন্তত 4,500 কোটি টাকার ধান চাল বেচা কেনা হতে পারে। তবে আগাম ঢল বা বন্যা হানা না দিলে এপ্রিলের মাঝামাঝি ধান ঘরে তোলার আশা কৃষকের। আমরা ধান দিয়া আমরা বছর খাইতাম পারি যদি আল্লাহ যদি দেওয়া যায়। এইটা হলো আমরা কষ্ট করলে বছরে খালি দেওয়া হয়। বান ভাঙার কারণে এই কারণে আমরা যে হাওয়াটা যে সুন্দরভাবে হইতে পারে, যে আফর টাফর বান্ধা হইতে পারে, সেটাই আমরা কামনা। এদিকে বোরো চাষে কৃষককে যেন কোনো সমস্যায় পড়তে না হয় সে বিষয়ে সার্বিক সহায়তায় তৎপর কৃষি বিভাগ। সুনামগঞ্জ জেলার বিভিন্ন ইউনিয়নে আমরা প্রশিক্ষণের পাশাপাশি উদ্বুদ্ধকরণ সভার মাধ্যমে কৃষকদেরকে সর্বশেষ নতুন নতুন জাত যাতে তারা চাষ করে এই ব্যাপারে আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি এবং আমাদের মাঠ পর্যায়ের সমস্ত কর্মকর্তাগণ তারা মাঠে আসছেন কৃষকের পাশে থেকে সার্বক্ষণিক কর্মস্থল অবস্থানের কৃষকের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছেন। গেল বছরের কয়েক দফা বন্যায় সুনামগঞ্জের কৃষি খাতে প্রায় 45 কোটি টাকার ক্ষতি হয়। তবে চলতি মৌসুমে ফসল রক্ষায় দ্রুত বাঁধ নির্মাণ কাজ শেষ করার দাবি কৃষকদের। এখন সুনামগঞ্জ। জাস্টিন ট্রুডো পদত্যাগের ঘোষণা দেয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন সাধারণ কানাডিয়ানরা। তারা বলছেন ট্রুডোকে আর বিশ্বাস করেন না তারা। অনেক রাজনৈতিক নেতা আগাম নির্বাচনের দাবিও তুলেছেন। দায়িত্ব ছাড়ার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শুল্কের সুরাহা না হলে পুরো দলের ভবিষ্যৎ অন্ধকার বলেও মত দিয়েছেন অনেক বিশ্লেষক। কানাডা থেকে আরো জানাবেন সৈয়দ ইফতেখার। উন্নত দেশ কানাডার প্রধান 3 সমস্যা: বাড়ির সংকট ও বাড়তি আবাসন ব্যয়, কাজের সীমাবদ্ধতা আর ঊর্ধ্বমুখী অভিবাসন, যা ডুবালো কানাডার ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় প্রধানমন্ত্রীকে। সরকারি কুল হারিয়ে দলীয় রাজনীতি করার কুলও গেল জাস্টিন ট্রুডোর। লিবারেল পার্টি ইতিমধ্যে শুরু করেছে নতুন নেতা বাছাই করার কাজ। ফ্রন্ট লাইন কন্টেন্ডার আছেন, সম্মুখ সারির প্রতিদ্বন্দ্বী আছেন। তার মধ্যে সাবেক ডেপুটি প্রাইম মিনিস্টার এবং ফাইন্যান্স মিনিস্টার ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড, কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর মার্ক কার্নি এবং চার্লস ক্লার্ক, তিনি ব্রিটিশ কলাম্বিয়ার সাবেক প্রিমিয়ার। বলা হচ্ছে আদতে পদত্যাগের ঘোষণা দিয়ে অভিশংসন এড়িয়েছেন 53 বছর বয়সী এই রাজনীতিক। নতুন করে থ্রন স্পিচ, যেটি সংসদ অধিবেশনের প্রথম দিনে যেটি দেওয়া হয়, অর্থাৎ সরকারের নতুন কর্মপরিকল্পনা, সেই অধিবেশনে নতুন করে কর্মপরিকল্পনা পেশ করবেন জাস্টিন ট্রুডো। সো এই সময়ের মধ্যে তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা যাবে না, যেহেতু এই সময় আসলে সংসদ কার্যক্রম স্থগিত থাকবে। আর কদিন পরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নিয়ে দুদেশের বাণিজ্যে 25% শুল্ক আরোপ করতে পারেন ডোনাল্ড ট্রাম্প। মেক্সিকোর মতো কানাডাকেও চাপে ফেলতে পারেন তিনি, কারণ ট্রাম্প ট্রুডোর পদত্যাগের প্রতিক্রিয়ায় আবারও জানিয়েছেন কানাডাকে 51তম অঙ্গরাজ্য করার কথা। অন্তর্বর্তী এই 2 মাসে ট্রুডো যদি শুল্ক হ্রাস করাতে পারেন তাহলেই কেবল ঘুরে দাঁড়াবে তার দল। Prime Minister, the rest of the premiers, we need to be ready. We need to be ready to fight. This fight is coming 100% on January the 20th or January 21st. We don't know what extent. জরিপ বলছে বিরোধী কনজারভেটিভ পার্টির নেতা পিয়েরে পলিয়েভকে যোগ্য নেতা মনে করেন অধিকাংশ কেনেডিয়ান। 45 বছর বয়সী এই নেতার জনপ্রিয়তা এখন তুঙ্গে। সৈয়দ ইফতেখার, এখন কানাডা। এখন বাণিজ্য শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। আজ রাতে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া। বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন তারেক রহমান। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলে ধোঁয়াশা, বেশ কিছু ইস্যুতে দ্বিমত। সংবিধান রাখা না রাখা বা তার সংশোধনী বিষয়ে তারা এ ব্যাপারে কার্যকর ভূমিকা নেবে। ছাত্রদের দ্বারা কার্যকর হবে এমন কোনো বিষয় এটি নয়। অফিসিয়ালি সরকার অথবা ছাত্রদের পক্ষ থেকে ফর্মালি আমাদের সাথে মত বিনিময়, এটা নিয়ে আলাপ আলোচনা, ডিসকাশনটা আলটিমেটলি কিন্তু হয় নাই। নেপাল চীন সীমান্তের তিব্বতে ভূমিকম্পে নিহত 32, বাংলাদেশ ভারতে কম্পন অনুভূত। এবং ট্রুডোর পদত্যাগের ঘোষণায় কানাডিয়ানদের উচ্ছ্বাস, শুল্ক ইস্যুতে মেক্সিকোর মতো চাপে পড়ার শঙ্কা। এই ছিল এখন বাণিজ্যে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে সরাসরি দেখুন youtube.com/c/এখন টিভিতে।